গুম সংক্রান্ত মানবতা বিরোধী অপরাধের মামলায় সাবেক ও বর্তমান কর্মকর্তাদের বিরুদ্ধে এখনও গ্রেফতারি পরোয়ানা হাতে পায়নি সেনাবাহিনী। সেনা সদরের এক ব্রিফিংয়ে বাহিনীর অ্যাডজুটেন্ট জেনারেল মেজর জেনারেল হাকিমুজ্জামান জানান, পরোয়ানা জারি করা ২৫ জনের মধ্যে ১৫ জন সেনা কর্মকর্তাদের ইতিমধ্যে হেফাজতে নেওয়া হয়েছে। যাদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি হয়েছে তারা ডিজিএফআই ও র্যাবে কর্মরত ছিলেন বলে জানিয়েছেন তিনি। বিস্তারিত জানাচ্ছেন ইয়াসিন রানা। গুম সংক্রান্ত মানবতা বিরোধী অপরাধের মামলায় গত ৮ অক্টোবর সেনাবাহিনীর সাবেক ও বর্তমান ২৫ কর্মকর্তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। আওয়ামী সরকারের শাসনামলে টিএফআই ও জেআইসি সেলে গুমের ঘটনায় ২ মামলা এবং জুলাই আন্দোলনে রাজধানীর রামপুরায় গুলি করে ২৮ জনকে হত্যার দায়ে এ পরোয়ানা জারি করা হয়। তাদের মধ্যে সাবেক ৯ জন, এলপিআরে ১ জন এবং কর্মরত ১৫ জন কর্মকর্তা রয়েছেন। ঢাকা সেনানিবাসের অফিসার্স মেসে এ সংক্রান্ত এক ব্রিফিংয়ে বাহিনীর অ্যাডজুটেন্ট জেনারেল মেজর জেনারেল হাকিমুজ্জামান জানান, ইতিমধ্যে সেনা হেফাজতে রয়েছেন ১৫ জন কর্মকর্তা। ওয়ারেন্ট আমরা এখনো আমাদের হস্তগত হয়নি। ৮ তারিখেই আমরা যেটা করেছি, এই যে অফিসারদের নাম আসছে এর ভিতরে কেউ আছে অবসরপ্রাপ্ত, কেউ আছে এলপিআরে, আর অনেকে আছেন অ্যাক্টিভ সার্ভিসে, এবং তাদেরকে বলা হয়েছে ৯ তারিখের ভিতরে তোমরা সেনা হেফাজত ঢাকা ক্যান্টনমেন্টের এই জায়গাতে তাদেরকে অ্যাটাচ করার জন্য। আমাদের যে ১৫ জন চাকরিরত আছেন, ১৫ জনের মধ্যে একজনকে শুধু মিসিং, বাকি সবাই জয়েন করেছে। মেজর জেনারেল কবির শেষ অবধি পর্যন্ত উনি জয়েন করেননি। গুমের ঘটনায় সেনাবাহিনীর দায় রয়েছে কিনা এমন প্রশ্নের জবাব দেন এই সেনা কর্মকর্তা। আমাদের অফিসার যাদের সংক্রান্ত এই যে ১৫, ১৬, ১৭ জন যাদের কথা বললাম, এই সবগুলো যে ঘটনা যেগুলো বলা হচ্ছে সেগুলো ছিল তারা আইদার র্যাবে ছিল অথবা ডিজিএফআইতে ছিল ইত্যাদি। র্যাব স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের আন্ডারে, র্যাব আর্মি হেডকোয়ার্টার আন্ডারে নয়। ডিজিএফআই ডাইরেক্টলি আন্ডার প্রাইম মিনিস্টার অফিস। ডিজিএফআইতে গত ২০০৯, ২০০৭, ১৪, ১৫, ২০ ওই সময় কি ঘটেছিল আর্মি কিভাবে জানবে? এন্ড দ্য রিপোর্টিং ইজ নট আর্মি। গুম কমিশন ও আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালকে সর্বাত্মক সহযোগিতা করা হচ্ছে জানিয়ে মেজর জেনারেল হাকিমুজ্জামান বলেন, যে কোনো অপরাধের সুষ্ঠু বিচার চায় সেনাবাহিনী। আমরা কমিশনকে সর্বাত্মক ভাবে আমরা সাহায্য সহযোগিতা এখনো করে যাচ্ছে, এখনো যা চাচ্ছে। ইভেন এটা গত বৃহস্পতিবার দিন পর্যন্ত আমরা কিছু ডকুমেন্ট চেয়েছি, আমরা বৃহস্পতিবার দিন ডকুমেন্ট পাঠিয়েছি। মানে চার্জশিট হওয়ার পরের দিনও একদম স্পষ্ট ভাষায় বলে দিচ্ছে বাংলাদেশ আর্মি জাস্টিসের পক্ষে। আগামী জাতীয় নির্বাচন অবাধ ও নিরপেক্ষ আয়োজনে ৪ গুণ বেশি সেনা সদস্য মাঠে থাকবে বলেও জানান এই সেনা কর্মকর্তা। আমাদের ডিপ্লয়মেন্ট এখন যা আছে তার থেকে বহুলাংশে বৃদ্ধি পাবে, মেবি 3 টাইমস 4 টাইমস। এখন যা আছে তার থেকে প্রায় ৩ গুণের কাছাকাছি তো হবেই। আমাদের ফোকাস একটাই, জাতি পুরো ওয়েট করছে একটা খুব ভালো একটা ক্রেডিবল একটা ইলেকশনের জন্য। আমরা আমাদের আপ্রাণ চেষ্টা করবো একটা ক্রেডিবল ইলেকশন যাতে হয়। দেশের কল্যাণে সেনাবাহিনী সব সময় কাজ করে যাবে বলে প্রত্যয় ব্যক্ত করা হয়। থ্যাংক ইউ সো মাচ। ইয়াসিন রানা, এটিএন বাংলা, ঢাকা। ব্যবস্থা করে দিও। সব মশার বিরুদ্ধে সুরক্ষা দিতে এলো বসুন্ধরা এক্সট্রিম অ্যারোসল, মশার বিরুদ্ধে এক্সট্রিম সুরক্ষা। রাজধানীর কাকরাইলে জিএম কাদেরপন্থী জাতীয় পার্টির সমাবেশকে ঘিরে পুলিশের সাথে সংঘর্ষে বেশ কয়েকজন আহত হয়েছেন। কেন্দ্রীয় কার্যালয়ের সামনে ট্রাকের উপর অস্থায়ী মঞ্চে কেন্দ্রীয় নেতারা বক্তৃতার সময় পুলিশ তাদের বাধা দিলে এই সংঘর্ষ হয়। এ সময় জাতীয় পার্টির নেতাকর্মীরা পুলিশের উপর ইট পাটকেল নিক্ষেপ করে। বিক্ষুব্ধদের ছত্রভঙ্গ করতে পাল্টা সাউন্ড গ্রেনেড, টিয়ার সেল ও জল কামান থেকে পানি ছিটায় পুলিশ। পরে ব্রিফিংয়ে জাপা নেতারা অভিযোগ করেন পুলিশ তাদের সাথে দায়িত্বহীন আচরণ করেছে। আরও জানাচ্ছেন সৈয়দ রিয়াজ। রাজধানীর কাকরাইলে কেন্দ্রীয় কার্যালয়ের সামনে গ্রেপ্তারকৃত নেতাকর্মীদের মুক্তি, দলের চেয়ারম্যান সহ কেন্দ্রীয় নেতাদের নামে মিথ্যা মামলা প্রত্যাহার ও দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি এবং মব ভায়োলেন্স বন্ধের দাবিতে জাতীয় পার্টির সমাবেশ পণ্ড করে দিয়েছে পুলিশ। দুপুর ২টার পরে শুরু হওয়া এই সমাবেশ পুলিশ সংক্ষিপ্ত করার আহ্বান জানালে নেতাকর্মীরা তা প্রত্যাখ্যান করে। এ সময় তাদের ছত্রভঙ্গ করতে পুলিশ ৬ রাউন্ড সাউন্ড গ্রেনেড, ২ রাউন্ড টিয়ার সেল নিক্ষেপ করার পাশাপাশি জলকামান ব্যবহার করে। পুলিশ বলছে সমাবেশের পূর্বানুমতি ছিল না জাতীয় পার্টির। পাশাপাশি জনভোগান্তি সৃষ্টি করে তারা রাস্তায় সমাবেশ করছিল যাতে এলাকায় বিশৃঙ্খলা সৃষ্টি হওয়ার আশঙ্কা তৈরি হয়।
বারবার বলার পরেও যখন শুনে নাই তখন তো আমাদের আসলে এখানে কিছু করার ছিল না। আমরা ডিসপার্স করার জন্য আমরা জাস্ট সাউন্ড গ্রেনেড এবং যে আমরা ওয়াটার ক্যাননটা দিছি, আর অন্য কোনো কিছু করাও হয় না, জাস্ট ওনারা বিভিন্ন দিকে ছড়ায় ছিটে চলে গেছে। দলের কেন্দ্রীয় কার্যালয়ে তাৎক্ষণিক সংবাদ সম্মেলনে মহাসচিব শামীম পাটোয়ারি বলেন, পুলিশ আজকের ঘটনায় দায়িত্ব জ্ঞানহীন পরিচয় দিয়েছে। পুলিশের এই অতিরিক্ত শক্তি প্রয়োগ এটা নব্য ফ্যাসিবাদের একটি আবির্ভাব হচ্ছে। সরকারের আচরণে আগামী জাতীয় নির্বাচন প্রশ্নবিদ্ধ হচ্ছে বলেও এই সংবাদ সম্মেলনে দাবি করেন জাতীয় পার্টির মহাসচিব। সৈয়দ রিয়াজ, এটিএন বাংলা, ঢাকা। পিআর ইস্যুতে গণভোটের দাবি অযৌক্তিক বলে মনে করেন বিএনপি। রাজধানীতে এক সেমিনারে দলের স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, যারা পিআরের পক্ষে জনগণের ম্যান্ডেট নিয়ে তাদের দাবি প্রতিষ্ঠা করতে হবে। পিআর পদ্ধতিতে জনমনে বিভ্রান্তি ও রাষ্ট্রীয় অস্থিতিশীলতা তৈরি করবে বলে আশঙ্কা জানান বক্তারা। তবে জামায়াতের দাবি, নির্বাচনের বিশৃঙ্খলা এড়াতে পিআরের বিকল্প নেই। কামরুজ্জামান রাজীবের রিপোর্ট। কসমস ফাউন্ডেশন এবং সংবাদ সংস্থা ইউএনবি আয়োজিত এই সেমিনারে অংশ নেন বিএনপি, জামায়াতে ইসলামী সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতা ও নির্বাচন বিশেষজ্ঞরা। এতে বক্তারা পিআর পদ্ধতির নানা দিক তুলে ধরে বলেন, এর সবচেয়ে ক্ষতিকর দিক হলো সংখ্যাগরিষ্ঠতা পেলেও একটি দল সরকার গঠন করতে পারবে না। এতে করে রাষ্ট্রের সৃষ্টি হবে স্থায়ী অস্থিতিশীলতা, প্রাধান্য পাবে উগ্রবাদী দলগুলো। পিআর পদ্ধতি চাপিয়ে দেওয়ার চেষ্টার পেছনে ভিন্ন উদ্দেশ্য আছে বলেও মন্তব্য করেন কেউ কেউ। যারা পিআরের কথা বলছেন তারা এর যে অন্যান্য দিক কোনো আলোচনাই নাই এসব ব্যাপারে। ওই যে বলে না সস্তায় বাজিমাত করা, তো সস্তায় বাজিমাত করার একটা তৎপরতা এটা আমরা লক্ষ্য করেছি। কোনো মানুষ পিআর বোঝে না, যারা ভোট দেবে। আমি আমার এলাকায় জিজ্ঞেস করেছি পিআর বোঝেন, লোকজন ঝুলঝুল করে তাকিয়ে থাকে, বুঝতে পারে না। আলোচনায় বিএনপির স্থায়ী কমিটির 2 সদস্য বলেন, বর্তমান বাস্তবতায় সংখ্যানুপাতিক পদ্ধতিতে নির্বাচন সম্ভব নয়। অন্যদিকে জামায়াত নেতা হামিদুর রহমান আজাদের দাবি, একমাত্র পিআর পদ্ধতিতেই সুষ্ঠু ভোট সম্ভব। পিআরের জন্য আমাকে গণভোটে যেতে হবে কেন? আমাদের তো প্রত্যেকটি দলের অনেকগুলো ইস্যু আছে যেগুলো ঐক্যমত হয় নাই। তাহলে ওই যদি গণভোটের প্রক্রিয়া আপনি যেতে চান, আগামী 2 বছর তো আপনাকে গণভোটই করতে হবে, পরিবর্তন করতে হয়। প্রথম দায়িত্ব হচ্ছে আমাদের বর্তমান সংবিধানের আওতায় নির্বাচন করে গণতান্ত্রিক অর্ডারে আমাকে আসতে হবে। আগে পিআর করতে গেলে তো মানুষ জানবে না যে তার প্রতিনিধিকে, কাকে ভোট দিচ্ছে, কে এমপি হচ্ছে, কিছু বুঝতে পারবে না। এইসব বাংলাদেশের মানুষ এটা গ্রহণ করেনি, করবে না। পিআর হলে ফার্স্ট যেটা উপকার হবে, প্রত্যেকটি ভোটের একটা মূল্যায়ন হবে, সে বুঝতে পেরে তার একজন প্রতিনিধি পার্লামেন্টে আছে। রিপ্রেজেন্টেশনটা হলে পার্লামেন্টটা সমৃদ্ধ হবে, প্রতিনিধিত্বমূলক হবে, এরপরে পার্লামেন্টটা রিচ হবে, আইন প্রণয়নের জায়গাটা শক্তিশালী হবে। বক্তারা বলেন, ধারাবাহিকভাবে সুষ্ঠু নির্বাচন আয়োজন করতে পারলেই সব সমস্যার সমাধান হবে। কামরুজ্জামান রাজীব, এটিএন বাংলা, ঢাকা। উপদেষ্টাদের কারো কোনো সেফ এক্সিটের প্রয়োজন নেই, তবে অনিয়ম, দুর্নীতি ও মানবাধিকার লঙ্ঘন থেকে এ জাতির সেফ এক্সিট দরকার বলে মন্তব্য করেছেন আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল। রাজধানীর একটি হোটেলে মানবাধিকার কমিশন অধ্যাদেশ নিয়ে জাতীয় পরামর্শ সভায় তিনি একথা বলেন। এ সময় উপদেষ্টা বলেন, অতীতে বিচারপতিরাও ফ্যাসিবাদ তৈরিতে কাজ করেছে। বিস্তারিত তরিক ইসলামের রিপোর্টে। জাতীয় মানবাধিকার কমিশন অধ্যাদেশ 2025 নিয়ে এই পরামর্শ সভার আয়োজন করে আইন মন্ত্রণালয়। অকার্যকর জাতীয় মানবাধিকার কমিশন গঠনে নতুন আইন করার উদ্যোগ নেয় সরকার। আমি এই কমিশনকে আরেকটু শক্তিশালী করার জন্য একটু ওয়েল থট দেওয়ার জন্য বলবো। সভায় উপদেষ্টারা অভিযোগ করেন, বিগত সময়ে খোদ মানবাধিকার কমিশনের মাধ্যমে মানুষের অধিকার লঙ্ঘন করা হয়েছে। জনসমর্থিত সরকারের সময় একটা জাতীয় মানবাধিকার কমিশন গঠিত হয় এবং মানুষের অধিকারকে অধিকারহীন করে দেওয়ার জন্যই তৎপরতা ছিল তাদের। This law will actually be complemented by the police commission, by the women commission if we manage to get one. এই সময় আইন উপদেষ্টা বলেন, বিগত 55 বছরের দুঃশাসন, গুম, বিচার বহির্ভূত হত্যাকাণ্ড দেখেছে দেশের জনগণ, যা থেকে এই জাতির উত্তরণের প্রয়োজন। এটা ভয়াবহ, অসুস্থ, আত্মধ্বংসী রাষ্ট্র কাঠামো থেকে আমাদের সেফ এক্সিট প্রয়োজন এই জাতির, এবং এটার জন্য আমাদেরকে কিছু কিছু প্রতিষ্ঠানকে
অত্যন্ত শক্তিশালীভাবে গড়ে তুলতে হবে। অতীতের বিচারপতিদের নিয়োগ ও তাদের কর্মকাণ্ড নিয়েও প্রশ্ন তোলেন আসিফ নজরুল। রাষ্ট্রপতি কখনোই প্রধান বিচারপতিকে ইন্ডিপেন্ডেন্টলি নিয়োগ করেন নাই। প্রধানমন্ত্রীর ইচ্ছা অনুযায়ী বাংলাদেশে সবসময় প্রধান বিচারপতি নিয়োগ পেয়েছে এবং আমরা এই ক্ষেত্রে এমন প্রধান বিচারপতিও পেয়েছি যারা মানবাধিকার লঙ্ঘনের ক্ষেত্রে নেতৃত্ব দিয়েছেন। অন্তর্বর্তী সরকার কার্যকর মানবাধিকার কমিশন গঠন করতে চায় বলেও জানান উপদেষ্টারা। তরিক ইসলাম, এটিএন বাংলা, ঢাকা। উপদেষ্টা ও প্রশাসনের কেউ কেউ গোপনে একটি দলের সঙ্গে যোগসাজশ করে তাদের ক্ষমতায় আনতে কাজ করছেন, এমন অভিযোগ এনেছেন জামায়াতে ইসলামের সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার। খুলনা জেলার পাইকগাছা সরকারি কলেজ মাঠে পাইকগাছা উপজেলা জামায়াতে ইসলামের উদ্যোগে ঐতিহাসিক ছাত্র যুব সমাবেশে তিনি এসব কথা বলেন। ভোটের দিন যতই এগিয়ে আসছে, প্রশাসন ও সরকারের কিছু উপদেষ্টার মধ্যে অস্থিরতা দেখা দিচ্ছে বলেও মন্তব্য করেন গোলাম পরোয়ার। জানান, জামায়াত ক্ষমতায় গেলে প্রথম কাজ হবে বিদ্যমান শিক্ষা ব্যবস্থার পরিবর্তন, দুর্নীতির বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা ও বৈষম্যমুক্ত সমাজ গঠন করা। এই সরকারকে সহযোগিতা করতে আমরা ওয়াদা করেছিলাম, কিন্তু আমরা মাঝে মাঝে দেখতে পাচ্ছি নির্বাচন যত আসন্ন হচ্ছে, প্রশাসন এবং সরকারের অভ্যন্তরে কিছু উপদেষ্টাদের মধ্যে কেন যেন একটু অস্থিরতা দেখা যাচ্ছে। আমরা রাষ্ট্রযন্ত্রের গুরুত্বপূর্ণ জায়গায় বসে আছেন, কখনো কখনো একটা বিশেষ দলের চাপে যেন তারা নথি স্বীকার করছেন।